সাধারণত আমরা যখন কোনো সামরিক হামলার কথা ভাবি তখন চোখের সামনে একটা নির্দিষ্ট টার্গেটের ছবিই ভেসে ওঠে, তাই না? বেশিরভাগ ক্ষেত্রেই তো তাই হয়। কিন্তু আজ সকালে আল জাজিরা আর অন্যান্য আন্তর্জাতিক নিউজ সোর্সগুলো ঘাঁটতে গিয়ে শনিবার রাতের যে চিত্রটা পেলাম, মানে সেটা একেবারেই অন্যরকম একটা ব্যাপার ছিল। একদমই, এটা কোনো সাধারণ আক্রমণ ছিল না। ঠিক, এটাকে বরং টেকনোলজির ভাষায় একটা বিশাল ডিডিওএস অ্যাটাকের সাথে তুলনা করা যায়। মানে ধরুন, হ্যাকাররা যেমন চারদিক থেকে এত বেশি ট্রাফিক পাঠায় যে মেইন সার্ভারটাই ক্র্যাশ করে যায়, ঠিক সেরকম। খুব সুন্দর একটা অ্যানালজি দিয়েছেন। তো আজকের এই গভীর বিশ্লেষণে আমরা আসলে কোনো পক্ষ নেব না। আমাদের লক্ষ্য হল স্রেফ সোর্স থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই নজিরবিহীন হামলাটা কিভাবে ঘটল, আর এই যে হতাহতের পরিসংখ্যানে এত বড় একটা গরমিল। হ্যাঁ, আকাশ পাতাল তফাৎ যাকে বলে। রাইট, ওই গরমিল আর খোদ ইসরায়েলি প্রধানমন্ত্রীর একটা অস্বাভাবিক স্বীকারোক্তি আসলে আমাদের কিসের ইঙ্গিত দিচ্ছে সেটাই আমরা আজ ডিকোড করার চেষ্টা করব। শনিবার রাতের ওই হামলার ভৌগোলিক বিস্তৃতিটা যদি দেখেন, সেটা সত্যি চমকে দেওয়ার মতো ছিল। চলুন তাহলে প্রথমেই টার্গেটগুলো একটু দেখে নিই। ইসরায়েলের আরাদ, ডিমোনা, ইলাত, বীরশেবা আর কিরিয়াত গাতের সামরিক স্থাপনাগুলো তো ছিলই, কিন্তু ইরানের রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি শুধু এখানেই থামেনি। না, তারা কিন্তু আঞ্চলিক দিকেও ফোকাস করেছে। একদম। তারা দাবি করেছে যে কুয়েতের আলী আল সালেম ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল মিনহাদ ও আল ধাফরা ঘাঁটিতেও তারা আঘাত এনেছে। এখন আমার প্রশ্ন হল, শুধু প্রতিপক্ষকে ঘায়েল না করে আঞ্চলিক মিত্রদের ঘাঁটিকেও এই সমীকরণে টেনে আনার কৌশলগত অর্থটা কি? এখানেই আপনার ওই ডিডিওএস অ্যাটাকের উপমাটা একেবারে খাপে খাপে বসে যায়। দেখুন, যখন একই সাথে ৫-৬টা শহর আর একাধিক আঞ্চলিক ঘাঁটিতে ড্রোন আর মিসাইল ছোড়া হয়, যেটাকে সামরিক ভাষায় স্যাচুরেশন অ্যাটাক বলে। ঠিক তাই, স্যাচুরেশন অ্যাটাক। এর মূল লক্ষ্য কিন্তু শুধু ধ্বংসযোগ্য চালানো নয়, এর প্রধান উদ্দেশ্য হল আয়রন ডোম বা অ্যারোয়ের মতো অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অতিরিক্ত চাপে ফেলে অকার্যকর করে দেওয়া। ও আচ্ছা, মানে সিস্টেমটাকে ওভারলোড করে দেওয়া। হ্যাঁ, আর কুয়েত বা আরব আমিরাতের ঘাঁটিতে হামলার দাবি করার মাধ্যমে তারা মূলত যুক্তরাষ্ট্র আর আঞ্চলিক মিত্রদের মনোযোগকে নানা অঞ্চলে বিভক্ত করে ফেলার চেষ্টা করেছে। বুঝতে পারছি। মানে কুয়েতের কোনো ঘাঁটিতে যদি অ্যালার্ম বেজে ওঠে, তখন সেখানে থাকা মার্কিন বাহিনী তো আগে নিজেদের ঘাঁটি রক্ষায় ব্যস্ত হয়ে পড়বে। একদম স্বাভাবিক প্রতিক্রিয়া, রাইট? তখন ইসরায়েলকে সাহায্য করার সুযোগ তাদের কমে যাবে। এটা তো ডিফেন্স কোয়ালিশনের জন্য রীতিমতো একটা লজিস্টিক্যাল দুঃস্বপ্ন। ঠিক বলেছেন। প্রতিরক্ষার মনোযোগকে বিভিন্ন টাইম জোন এবং সীমানায় ছড়িয়ে দেওয়াই ছিল এই বহুমুখী আক্রমণের আসল কৌশল। কিন্তু মানে এই হামলার ফলাফলের দিকটা দেখলে না, হিসাব মেলানো খুব কঠিন হয়ে দাঁড়ায়। আইআরজিসি দাবি করেছে এই হামলায় ২০০ জনের বেশি নিহত হয়েছেন। অনেক বড় সংখ্যা। অন্যদিকে ইসরায়েল কিন্তু কোনো নিহতের খবর নিশ্চিত করেনি। তারা শুধু আহত হওয়ার কথা স্বীকার করেছে। তাদের অ্যাম্বুলেন্স পরিষেবা বলছে আরাদে ৮৮ জন আর ডিমোনায় ৩৯ জন আহত হয়েছেন। আর আন্তর্জাতিক মিডিয়ার হিসাবে মোট আহত ১৫০ শতাধিক। হ্যাঁ, কিন্তু নিহতের বেলায় ০ বনাম ২০০। তথ্যে এত বিশাল ব্যবধান কেন? এটা আসলে ইনফরমেশন ওয়ারফেয়ার বা তথ্যের যুদ্ধের একটা ক্লাসিক উদাহরণ। দুই পক্ষই এখানে সংখ্যাকে একটা মনস্তাত্ত্বিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এখানে আমি একটু দ্বিমত পোষণ করব। দেখুন, যুদ্ধে যে প্রপাগান্ডা থাকে সেটা তো নতুন কিছু নয়, কিন্তু আমার মনে হচ্ছে এই ২০০ বনাম ০-এর বিশাল পার্থক্যটা এই মুহূর্তে দুই পক্ষের জন্যই আসলে খুব সুবিধাজনক একটা কৌশল। পয়েন্টটা কিন্তু চমৎকার ধরেছেন। এটাই এখানকার আসল ভূরাজনৈতিক হিসাব, তাই না? হ্যাঁ, ইরান যদি তাদের দেশের মানুষকে বোঝাতে পারে যে তারা ২০০ জনকে হত্যা করেছে, তবে সেটা তাদের জন্য এক বিশাল সাফল্য। অভ্যন্তরীণ রাজনীতিতে তাদের মুখরক্ষা হয়। রাইট। অন্যদিকে ইসরায়েল যদি নিহতের সংখ্যা ০তে আটকে রাখতে পারে, তবে তারা সেই চূড়ান্ত রেড লাইন অতিক্রম করা থেকে বেঁচে যায়। মানে যে রেড লাইনটা পার হলে একটা সর্বাত্মক যুদ্ধ শুরু করাটা তাদের জন্য বাধ্যতামূলক হয়ে পড়ত। একদম। হয়তো সংখ্যার এই বিশাল ফারাকটাই এই মুহূর্তে মধ্যপ্রাচ্যকে একটা বড় আঞ্চলিক যুদ্ধের হাত থেকে বাঁচিয়ে রেখেছে। আচ্ছা, এবার পরের বিষয়টা নিয়ে একটু কথা বলি, কারণ এখানেই ব্যাপারটা সবচেয়ে কৌতূহল উদ্দীপক হয়ে ওঠে। সাধারণত রাষ্ট্রনেতারা তো নিজেদের সামরিক দুর্বলতা লুকিয়ে রাখতেই পছন্দ করেন। হ্যাঁ, শক্ত অবস্থান দেখানোই তো নিয়ম। কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলার ভয়াবহতা প্রকাশ্যে স্বীকার করে নিয়েছেন। তিনি এটাকে একটা ভয়ঙ্কর সন্ধ্যা বা টেরিবল ইভিনিং বলে আখ্যা দিয়েছেন। খোদ প্রধানমন্ত্রীর এমন কথা বলার কারণ কি হতে পারে? দেখুন, সামরিক শক্তিতে উন্নত কোনো দেশের শীর্ষ নেতা যখন ভয়াবহ সন্ধ্যা শব্দটা ব্যবহার করেন, তখন বুঝতে হবে এই হামলা তাদের প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থার প্রত্যাশিত সীমানাকে ছাড়িয়ে গেছে। অবস্থা সত্যি গুরুত্বপূর্ণ ছিল। তবে কৌশলগত দিক থেকেও এই স্বীকারোক্তির বড় একটা উদ্দেশ্য আছে।
এর মাধ্যমে নেতানিয়াহু হয়তো দেশের জনগণকে বোঝাতে চাইছেন কেন তাদের আকাশ প্রতিরক্ষায় এত বিপুল পরিমাণ অর্থ খরচ করা প্রয়োজন। ও রাইট। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তিনি হয়তো একটা বিশাল ও কঠোর পাল্টা হামলার যৌক্তিকতা আগে থেকেই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে প্রতিষ্ঠা করে রাখছেন। মানে পরিস্থিতি যদি তেমন গুরুত্বপূর্ণ না হতো তাহলে তো ভবিষ্যতে বড় কোনো সামরিক পাল্টা জবাব দেওয়ার কোনো অজুহাতই তিনি পেতেন না। একদম তাই। তিনি আসলে পরবর্তী পদক্ষেপের জন্য একটা মনস্তাত্ত্বিক প্রেক্ষাপট তৈরি করছেন। তাহলে আজকের বিশ্লেষণ থেকে আমরা দেখলাম একটা নিখুঁত স্যাচুরেশন অ্যাটাক কিভাবে প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যতিব্যস্ত করে তোলে। পাশাপাশি তথ্যের এই বিভ্রান্তিকর যুদ্ধ কিভাবে পরোক্ষভাবে একটা সর্বাত্মক সংঘাত এড়াতে সাহায্য করছে, আর কিভাবে একটা প্রকাশ্য স্বীকারোক্তি হয়তো ভবিষ্যতের বড় কোনো যুদ্ধের ভিত্তিপ্রস্তর স্থাপন করে রাখছে। মধ্যপ্রাচ্যের এই ভূরাজনৈতিক দ্বন্দ্ব এখন আসলেই সম্পূর্ণ নতুন এক মাত্রায় প্রবেশ করেছে। আর ঠিক এই জায়গাটিতেই সবার জন্য একটা বড় চিন্তার খোরাক রয়ে যায়। কুয়েত বা আমিরাতের মতো আঞ্চলিক ঘাঁটিগুলো যখন সরাসরি হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠছে, আর রাষ্ট্রনেতারা যখন আর নিজেদের সম্পূর্ণ সুরক্ষিত বলে দাবি করছেন না, তখন তো অনেক হিসাবই পাল্টে যায়। ঠিক তখন কি একটা সর্বাত্মক আঞ্চলিক যুদ্ধের মনস্তাত্ত্বিক বাধাটি চিরতরে ভেঙে গেল? মধ্যপ্রাচ্যের হিসাব নিকাশ কি এখন সম্পূর্ণ নতুন অজানা কোনো নিয়মে চলতে শুরু করেছে? বিষয়টা আসলেই গভীরভাবে ভেবে দেখার মতো।